আমার ভাইয়ের রক্তে ভাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? আপামর বাঙালির কাছে এটা প্রাণের গান। 1952 সালে বাংলা ভাষার সম্মান রক্ষার্থে তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার রাস্তায় পুলিশের তপ্ত বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন জব্বার, সালাম, শফিউরের মতো দামাল ছেলেরা। সেই দিন বীর শহীদদের রক্তে ভেসে গিয়েছিল রাজপথ। শফিউরদের রক্তের বিনিময়ে বহু সংগ্রামের পর অবশেষে বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছিল পাকিস্তান সরকার। শুধু তাই নয়, পরবর্তীকালে রাষ্ট্রপুঞ্জের তরফ থেকেও 21শে ফেব্রুয়ারি দিনটিকে সারা পৃথিবী জুড়ে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিও দিয়েছে। দুনিয়ার যেখানে যত বাঙালি আছেন, 21শে ফেব্রুয়ারির দিনটি তারা শ্রদ্ধার সঙ্গে পালন করে। সেই দিনের রক্তাক্ষয়ী সংগ্রামে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে এপার বাংলার এক কৃতি সন্তান রয়েছেন, তার নাম শফিউর রহমান। হুগলি জেলার কন্যগড়ের DODর কাছে জিটি রোডের ওপর পৈতৃক বাড়িতে 1918 সালের 22শে জানুয়ারি জন্ম নিয়েছিলেন শফিউর। পড়াশোনা করেছিলেন স্থানীয় কন্যগড় হাই স্কুলে। উচ্চশিক্ষা নেন কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে। দেশ স্বাধীন হবার পর শফিউর রহমানের পরিবার চলে যান পূর্ব পাকিস্তানের ঢাকায়। বাঙালির বাংলা ভাষার সম্মান রক্ষার্থে তার এত বড় আত্মবলিদান বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু খুবই পরিতাপের বিষয়, এত বছর ধরে 21শে ফেব্রুয়ারিতে তার স্মৃতি রক্ষার্থে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি এপার বাংলায়। তার বাড়িটি কন্যগড়ের জীর্ণ ভগ্না অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আত্মীয় স্বজন সেখানেই বাস করে। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আপনি ভাষা শহীদের একজন মানে পারিবারিক সদস্য না, আপন খুঁজতে তো ভাই। হ্যাঁ, কি ঘটনাটা কি ঘটেছিল, কি জানেন সেটা একটু বলুন না। ঘটনাটা হচ্ছে যে আমার দাদা মানে শহীদ শফিউর রহমান দেশ পার্টিশন হওয়ার পর এখান থেকে চলে যান। উনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে MBBS করেছিলেন, BSc পাস করেন। তারপরে ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি হয়ে MBBS পাস করেন। জ্যাঠামশাইয়ের সঙ্গে উনি বাংলাদেশ চলে যান এবং বাংলাদেশে চলে যাওয়ার পর তখনকার দিনের পূর্ব পাকিস্তান, সেই সময় উনি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন এবং উনি ঢাকাতেই হাইকোর্টে শুনেছি, হাইকোর্টে উনি ক্লার্কের চাকরি করতেন আর ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। সেই সময় পাকিস্তান গভর্নমেন্ট ওনাকে বিদেশে ডাক্তারি করতে যাওয়ার জন্য অনুমতি দেয়নি, বলে MBBS করতে হয়। তখন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন উনি। ঢাকা মেডিকেল কলেজে পড়াকালীন যেদিন ব্যাপক আন্দোলন হয়, ঢাকা শহরের বুকে বিরাট মিছিল বেরোয়, সেই দিন মিছিলের পরে এই পাকিস্তান গভর্নমেন্ট গুলি চালায়। 14 জন শহীদ হয়েছিলেন। তার মধ্যে আমার জানা আমার দাদা শফিউর রহমান এবং মুর্শিদাবাদে বরকত, যার ডাকনাম ছিল আবাই, উনি শহীদ হন। সেই থেকে আমরা এই অবস্থায় বাস করছি। উনি চলে যাওয়ার পর ওনারা আসা যাওয়া করেন, সম্পর্ক আছে, তো সব কয়েক বছর হলো আসেন পারিবারিক কারণে। শফিউর রহমান, তার কি জন্ম এখানেই হয়েছিল? জন্ম, শিক্ষা সব কিছু এখানে। আচ্ছা, উনি যখন চলে যান তখন তো বললাম তার এখান থেকে BSc পাস করেছেন প্রেসিডেন্সি থেকে, তারপরে MBBS করেন ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে, তারপরে এখান থেকে জ্যাঠামশাইয়ের সঙ্গে বাংলাদেশ চলে যান। মা বাবা সবার। আপনার দাদা যিনি ভাষা আপন খুঁড়তো জারতুতো দাদা, আমার বাবাদের বড় ভাই ছিলেন মাহবুবুর রহমানের বড় ছেলে হচ্ছে শফিউর রহমান। আচ্ছা, আপনার দাদা মানে ভাষা শহীদ একজন। তার পরবর্তীতে ওপার বাংলা বা এই রাজ্যের সরকার তারা কোনো রকম ভাবে আপনাদের পাশে এসে দাঁড়ানো বা কিছু সেসব কিছুতে এগিয়ে এসেছে? না, কোনো রকম সহযোগিতা পাই না। উল্টে এর আগে বহু নির্যাতনের শিকার, আর বিশেষ করে আমাদের পরিবারেরই কিছু লোক আছে যারা এই বংশের বংশধর না, তাদের অন্যায় অত্যাচার জুলুমে তারা নানান রকমভাবে এই ভিটেকে নষ্ট করে দেওয়ার এবং অবৈধভাবে সমাজবিরোধীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে, বহুবার করেছে। বর্তমানে ভাষা শহীদদের ভিটে বলে প্রচার হয়ে যাওয়ায় এখন তারা আর কোনো কিছু করতে পারেনি। কিন্তু আমরা এই ঐতিহ্য সারা জীবন ধরে রেখে এসেছি, আজও যতদূর সম্ভব ধরে রাখার চেষ্টা করছি। সরকার যদি অনুদান দিত তাহলে এই ভিটেকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে পারতাম। কি চাইবেন সরকারের কাছে? সরকারের কাছে চাই যে এই ভিটের যা বর্তমান অবস্থা, তা প্রত্যেকটা জিনিস রিপেয়ার করতে গেলে অন্তত 20 লক্ষ টাকার উপর, আর এক মাসে অন্তত 5-6টা লোক লাগালে অন্তত মাসে কিন্তু 1 লাখ টাকার উপর শুধু রক্ষণাবেক্ষণের খরচ আছে। কারণ সরকার যদি যেটুকু অনুদান দেবার দিত তাহলে আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করেছেন। সরকারের কাছে অনুদান চাইছি এবং ভিটের ঐতিহ্য যাতে বজায় থাকে, এতদিন ধরে রেখেছি,
যেন বাঙালি জাতির ঐতিহ্য যেন ধরা থাকে। আমরা বংশধর হিসেবে বেঁচে আছি, রক্ষণাবেক্ষণ করছি, বকদখল করছি বা করার চেষ্টা করছি। এটা যাই সুষ্ঠুভাবে করতে হবে, সুষ্ঠুভাবে ভিটের ঐতিহ্য যেন বজায় থাকে, এটাই আমি চাইছি। এবং সরকারি অনুদান পেলে ভালোভাবে এটাকে রক্ষণাবেক্ষণ। আপনি কি একা হাতেই রক্ষণাবেক্ষণটা চালিয়ে আসছেন এখনো? আমার বাবা করতেন, জ্যাঠা করতেন, আমার ভাই করতো। কয়েক বছর পর পর এক একজন করে চলে গেল, মা গেল, বাবা গেল, আমার এক ভাই মারা গেল। এখন আমরাই করছি, 2 ভাই আছি, আমার ভাগনা আছে, এরা সব করছি। আপনার নাম? আমার নাম আসানুর রহমান। আসানুর রহমান। শফিউর রহমান কে ছিলেন? শফিউর রহমান আমার জাতীয় দাদা, আমার বড়দা। আপনার বড়দা, ঠিক আছে। দেখা হয়েছে মানে ছোটবেলায় আপনারা একসঙ্গেই কি বড় হয়েছিলেন? না, আমার অনেক আগে মারা, 52 সালে তো আমার জন্ম হয়নি। আচ্ছা, আমার জন্ম হয়েছে ওনার শহীদ হওয়ার প্রায় 8-10 বছর, 8-9 বছর বাদে আমার জন্ম। 8-9 বছর বাদে জন্ম হয়েছে। আমার বর্তমান বয়স এই 62-63 হলো। আচ্ছা, কেমন কিরকম লাগে মানে একজন মানে স্বাধীনতা সংগ্রামী? গর্ব, আমার দেশের গর্ব, বাঙালি জাতির গর্ব। আমার কাছে সবসময় সে মানে সব কিছুর ঊর্ধ্বে, মানে সম্মানে, একদম সম্মানের ঊর্ধ্বে সে। আচ্ছা, এত বড় একটা গর্ব, সেটা তার রক্ত যেন বৃথা না যায়, বাঙালি যেন ভালো থাকে, বাঙালির যাতে সুনাম থাকে, বাঙালির যাতে ঐতিহ্য বজায় থাকে, বাঙালি যেন বাঙালি থাকে, সেটাই আমার হচ্ছে চাওয়া। আর ঐতিহ্যকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। পবিত্র ভিটে একটা, তাকে পবিত্রভাবে রাখার চেষ্টা করছি, রক্ষণাবেক্ষণ। ভাষার জন্য জীবন দিয়েছিলেন তিনি, বাংলা ভাষা। সেই ভাষার বাংলা ভাষার জন্য বাঙালি ভাগ হয়ে, বাংলা দেশ ভাগ হয়ে গেছে, দেশ ভাগ হয়ে গেছে, পশ্চিমবাংলা পূর্ব বাংলা হয়ে গেছে। বাঙালি তো ভাগ হয়নি, আর বাঙালি কোনোদিন ভাগ হবে না। আপনি আমেরিকাতে থাকলেও বাঙালি হবেন, এখানে থাকলেও বাঙালি। আপনি বাঙালির সন্তান, আপনি বাঙালি, এখানেই থাকবেন। এটা আমার বাঙালি জাতির গর্ব। সেই গর্বকে ধরে রাখার জন্য আমি আপ্রাণ জীবনের সমস্ত রকম ত্যাগ স্বীকার করেছি, তার ঐতিহ্যকে ধরে রাখার জন্য, এই ভিটেকে ধরে রাখার জন্য। কি করতেন আপনি পেশাগতভাবে? আমি পেশাগতভাবে টুকটাক করে কাজ করতাম, টাইপ করতাম, এটা আর বিভিন্ন রকমের কাজ করতাম। কিন্তু বর্তমান যা কাজের পরিস্থিতি, তাতে খুবই সঙ্গীনভাবে জীবনযাপন করছি। তারপরে এই জাতির শত্রুদের নানারকম অত্যাচারে আমি ঠিকমতো গুছিয়ে কাজও করতে পারি না। তারপরে শরীর খারাপ হচ্ছে দিনের পর দিন, অতিরিক্ত টেনশানে হতে। যাই হোক, পরিশ্রম ক্ষমতা আছে বলে আপনাদের 5 জনের আশীর্বাদে এখন পরিশ্রম করে যাই। একা হাতে কি পুরো বাড়িটা পরিষ্কার করেন আপনি? হ্যাঁ, আমি করি, আমার ভাই করে, আমার ভাগনা করে, আমরা 2-3 জন আছে আমার নিজের লোকেরা। এমনকি আর বোনও থাকলে সেও ঝাঁট দিচ্ছে পয়সা। এখন মোটামুটি কয়েকজন, আর বাকি যারা আছে কেউ কিছু করে না। এবং সে বংশধর ওই ওপরে বাস করছে, তার শহীদ সম্বন্ধে সে সম্পূর্ণ উদাসীন, তার প্রতি কোনো সম্মান, ইজ্জত, ভালোবাসা কিচ্ছু নেই। উল্টে তার বাবার রেখে যাওয়া ঐতিহ্য নষ্ট করছে। ঘরবাড়ির মূল্যবান দরজা জানালা ভেঙেছে, মেঝে ফাটিয়ে দিয়েছে। এই তো চোখের সামনে দেখছেন, চারদিকে বাড়ির পরিবেশ নষ্ট করছে। বলতে গেলে তেড়ে আসে, নেতাদের লোকালে বললে তারা কেউ কিছু ব্যবস্থা নেয় না। এই ভিটেতেই কি জন্মগ্রহণ করেছিলেন ভাষা শহীদ? অবশ্যই। আচ্ছা, তারা সব ভাই বোনই এখানে জন্মেছে। আচ্ছা, পরবর্তীতে তারা বাংলাদেশ কবে যান? 47-এর পর। 47-এর ভাই বোন? ওনারা হচ্ছেন একজন বড়, 4 ভাই আমি জানি, আর 2 বোন, 6 ভাই। ভাষা দিবস এই বছরের একটা দিনই আপনার বাড়িতে তো সমস্ত প্রশাসনের লোকেরা আসেন। আর অন্য সারা বছর কোনো রকম সহযোগিতা, কোনো রকম কিচ্ছু পাই না, আর কোনো রকম সঙ্গ তাদের পাই না। এবং ভাষা শহীদের হয়, এখানে অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। কোনো হাই স্কুলের সামনে, তার সামনে বেদি তৈরিয়েছে, কিন্তু কোনো দিনের জন্য কোনো আমন্ত্রণ বা কিচ্ছু করে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন শহীদ যারা বিভিন্ন ধরনের, তাদের সম্মান জানিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে কিছু চাইবেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী যদি নিজে উদ্যোগ নিতেন, নিয়ে যদি সত্যিকারের সম্মান এখানে রাখার জন্য লোকাল নেতা বা নেতৃত্বে যারা আছেন তাদের সঙ্গে বসে যদি আলোচনা করে একটা কিছু করে দিতেন, তো ভালো হতো। আমি চাইছি যে কোনো অবস্থাতেই যেন এই ঐতিহ্য নষ্ট না হয়। আমরা যেমন রক্ষণাবেক্ষণ দায়িত্বে আছি, দায়িত্ব পালন করে আসছি, পালন করে যাব, বংশ পরম্পরায় করে যাব। আমার বাদে আমার বংশধর রয়েছে, ভাই আছে, ছেলে আছে। এই মন্ত্রই কি আপনি দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, বংশধর। হ্যাঁ, এই ঐতিহ্য যেন কেউ না নষ্ট করতে পারে। আপনার নামটা বলুন একবার। আমার নাম আসানুর রহমান। আর সব থেকে বড় জিনিস, এটা মুসলিম প্রপার্টি, পর্দা মুসলিম ফ্যামিলি। শহীদের বাবা এটা খুব মেনে চলতেন, বাড়ির ঐতিহ্য নষ্ট যাতে না হয়। বাইরের পুরুষ তখনকার দিনে কারো ঢোকার আইন ছিল না, অনুমতি ছাড়া।
আচ্ছা। যখন প্রথম হচ্ছে বললাম এডিএম মেয়র ছিল আমাদের পর, তখন বাদশাহী রাজত্ব রয়েছে। হুম বাবাদের মুখে শুনেছি তখন মসজিদ নাকি আমাদের জলটি কেটেছিল। হুম তা কোম্পানি বললো যে আপনার যদি মসজিদ হুম আমরা যেমন আপনার সম্পত্তিতেই দিই, হুম শিফট করে দিই, আমরা হুম। নিজেরা কমপ্লিট হুম। করে দেবো। তা বলতে বললো, তখন সবাই বলেছিল যে বংশী যারা বেঁচে ছিল তখন দাদু দাদু সব বলছে হ্যাঁ সেটা যে আপনারা করে দেন ভালো, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, মসজিদের দরকার মানে, কারণ মেন এন্ট্রান্সের মুখে রোডের ওপরে সামনে মসজিদটা থাকে, তাহলে কোম্পানি তো অসুবিধা হবে, হুম। গাড়ি ফাড়ি ঢুকতে। তারপর থেকে মসজিদটা স্থানান্তরিত হয়েছে। হ্যাঁ স্থানান্তরিত হয়েছিল, তাও প্রায় 200-250 বছর। ঠিক আছে। মসজিদের নাম, হ্যাঁ মসজিদের নামটা মসজিদে আমাদের পারিবারিক মসজিদ বলে রেকর্ড আছে, কিন্তু তাকে নাম দেওয়া হয়েছে অবৈধভাবে। কিছু সমাজবিরোধী ক্লাসের লোক, কিছু অবাঙালি আর কিছু ঘরের লোক, আর বিশেষ করে যারা বংশধর নয় তাদের প্রশ্রয়ে আর মসজিদের ঐতিহ্য নষ্ট হচ্ছে। অবৈধভাবে চাঁদা তুলছে, অবৈধভাবে বিল ছাপিয়েছে, অবৈধভাবে নাম পাল্টেছে, স্বেচ্ছাচারিতা চালাচ্ছে, বহিরাগত লোকদের মালপত্র ঢোকাচ্ছে যা কোনো দিন হয়নি, কার সাইকেল ঢুকছে, সমস্ত ঐতিহ্য নষ্ট করছে মসজিদের বর্তমান মৌলানা, হ্যাঁ নাজিম লস্কর, আর তার সঙ্গে কিছু আমার ঘরের লোক আছে, আর কিছু অবংশধর আছে ঘরের লোক যারা বংশের না, তারা মিলে মসজিদের ঐতিহ্য নষ্ট করছে, মসজিদ নিয়ে লুটিয়ে খাচ্ছে, মোটা মোটা টাকা চাঁদা তুলে এসব হচ্ছে। এতে ভাষা শহীদের কি মানে মান সম্মান নষ্ট হচ্ছে? হ্যাঁ অবশ্যই, ভাষা শহীদের মান সম্মান নষ্ট, আমাদেরও মান সম্মান নষ্ট। ভাষা শহীদ তো আমারই বংশের, আমার রক্তের, আমার নিজের রক্তের ভাই দাদা, তা আমার বংশের ভাষা শহীদের ভিতরে তো বংশের নষ্ট, ঐতিহ্য নষ্ট হচ্ছে, তার সঙ্গে আমার বংশের নষ্ট।